আমরা বলতে পারি যে এটা ঘটবে, এটা কিন্তু দেখবেন যে আমরা যা কল্পনা করতেছি তার চেয়ে ভয়াবহ কিছু ঘটবে। আপনি জনস্রোত আটকাতে পারবেন না তো, কারণ এই দেশে আপনি দেখেন 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না, 14 ঘন্টা বিদ্যুৎ থাকে না, মানুষের চাকরি নাই। গত এই 10-11 দিনে হাজার হাজার লোকের চাকরি চলে গেছে, যাদের ছুটি দেওয়া হয় এসে দেখে চাকরি নেই। গার্মেন্টস রপ্তানিতে তলানিতে আসছে আস্তে আস্তে, কোনো 1 পয়সা বিনিয়োগ নাই। এটা আমার ভাবির পোলা, ওই যে পেট ফুলে গেছে না, গন্ডারের মতো আর কি, দুম্বা আরবের দুম্বার মতো ঘাড় মোটা হয়েছে, নাহিদ নাকি নাম। তারপর এক একজনের পাশা ফুলে মহিষের পাউরুটি হয়ে গেছে। আমার ভাবির পোলা নাহিদ বলছে যে একটা কেউ বিনিয়োগ দেয় না এই দেশের সরকারকে, কেউ পছন্দ করে না। এই কথা আমরা বলেছি বলে আমাদের কি গালাগালি না করলো বিএনপি, জামাত, হেফাজত, এমনকি আমার এই ভাবির পোলারা, এরাও গালাগালি করছে আমাদের। আমরা যখন বললাম এই সরকারের উপরে কেউ বিনিয়োগ করবে না, যেমন ইউনিসের বেলায় করে, হাই রে গালাগালি। এখন থেকে আমার ভাবির পোলারাও ওগুলো বলা শুরু করেছে। তো যেটা বলতে চাই, এইখানে যেহেতু বিনিয়োগ নাই, চাকরি নাই, ব্যবসা নাই, ব্যাংক থেকে কেউ লোন নিচ্ছে না। আপনি টাকা যেভাবে বলছেন মনে হচ্ছে বাংলাদেশটা হ্যাং হয়ে গেছে, মোবাইল বা আমাদের ল্যাপটপ কম্পিউটার যেভাবে হ্যাং হয়, বাংলাদেশ হ্যাং হয়ে গেছে, যে বিনিয়োগ নাই, উন্নয়ন নাই। জি হ্যাঁ হ্যাঁ, আপনার উদাহরণটা চমৎকার, যে আপনি যদি একটা স্মার্টফোন হিসেবে মোবাইলটা হ্যাং হয়ে গেছে, আপনার মোবাইলটা ঠিকই আছে, এভরিথিং ইজ ফাইন, কিন্তু মোবাইলটা হ্যাং কাজ করতেছে না, সব দেখা যাচ্ছে খুব ভালো। আপনি একটা আইফোন রেখেছেন, আপনার আইফোনটা হ্যাং হয়ে গেল, বিষয়টা এরকম। বা আপনি একটা অন্য ফোন রেখেছেন, হ্যাং হয়ে গেছে। আসলে আপনার উদাহরণটা চমৎকার হয়েছে, কিন্তু এটা আমরা যদি পলিটিক্যাল ভাষায় বলি, রাষ্ট্রবিজ্ঞান হয়তো কলাপস হয়ে গেছে, স্থবির হয়ে গেছে, একবারে থেমে গেছে। আপনি দেখেন এটা কি গরিব ভাই, এটা কি আমাদের কূটনৈতিক দুর্বলতার কারণে, নাকি এমনিতেই, বা কারা কলকাঠি নাড়ছে যেন এখানে তোমরা বিনিয়োগ করো না, এখানে এই সমস্যা সেই সমস্যা, বা এটা এরকম কিছু যে ভিতরে পিছনে অনেকেই কলকাঠি নাড়ছে, এসব কারণেই বিনিয়োগটা আসছে না, আমাদের এখানে উন্নয়ন হচ্ছে? আমি তা মনে করি না। আমিও যদি আমাকে সরকারে রাখা হয়, যদি বিনিয়োগ বন্ধ থাকে, আমি মনে করবো সরকারের দোষ। আমিও যদি সরকারে থাকি, কারণ আপনি যদি আইন শৃঙ্খলা ঠিক রাখেন, আপনি যদি ব্যবসায়িকদের জন্য মানে একটা স্বাভাবিক পরিবেশ রাখেন, দেশে যদি চাঁদাবাজি না থাকে, আপনার বিনিয়োগ ফেরত পাবেন এই নিশ্চয়তা থাকে, তাহলে কেন বিনিয়োগ আসবে না? বিনিয়োগের ধর্ম তো বিনিয়োগ আসবেই। ভাই, বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশ করার তাগিদ দিল যুক্তরাষ্ট্র। বাংলাদেশ কি সরকার, বাংলাদেশ কি কেনাকাটা করবে না করবে, বাংলাদেশের ব্যাপার। আমরা 24-এর আগে আমরা বলছি না যে আমরা এমন দেশ যে পৃথিবীর কোন দেশ আমাদের সামনে এসে কথা বলতে পারবে না। আমরা ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলবো, আমেরিকার চোখে আঙ্গুল দিয়ে গুতা দেবো, এই যে আমরা বলছিলাম। এখন এই বেটা মার্কিন যুক্তরাষ্ট্র, সে বলতেছে বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশ করার তাগিদ দিল যুক্তরাষ্ট্র। তো ও কেন আমাদেরকে, আমাদের এই তথ্য আমরা কেন তাকে দিব, কেন আমরা এটা প্রকাশ করতে যাব? যে আমাদের গ্রামে একটা কথা আছে, কয়বারই মন্ডলকে আমি কয়েক গ্লাস পানি দেন, কয়বারের মধ্যে যেতে দেয় না। তো আমাদের এই সরকারের দশাটা, এমনি তো একটা নাম মুসলেখা সরকার দেয় নাই, ওই যে মুসলেখা যে দিয়ে আসছেন সেই রস এখন পড়তেছে একটু একটু করে। মুসলেখা দিয়ে আসার মজাটা এখন বুঝতেছে। বাড়ি আমার, মানে আমরা কি স্বাধীন হলাম না পরাধীন হলাম, কিছু তো বুঝতে পারছি না। আমার দেশে আমি কি কেনাকাটা করব, তোমাকে তথ্য দিতে হবে কেন? বিষয়টা এরকম। এখন কি আর বলবো, মানে আরো কি বলতে বাদ আছে এখানে, যে আমরা যে পরাধীন হয়ে গেছি, এটা একটু শিশু হতে এটা বোঝা। আমার বাড়ি, আমার ঘর, আমার জমি, আমার ব্যবসা, কৈফিয়ত দেওয়ার লাগবে আপনার কাছে যে কয় টাকা ইনকাম হইলো না হইলো, কি কিনলাম না কিনলাম। তার মানে দোকানটা তো আমার হইলো, নিশ্চয়ই আপনার সাথে কোনো আমার চুক্তি হয়ে গেছে। তার মানে দোকান আমি 100% স্বাধীন নই। 100% না, স্বাধীনই না, পৃথিবীতে হাস্যকর ব্যাপার। মানে এর পরেও এই বিএনপি জামাত, এদের তো লজ্জা নাই। আমার ভাবির পোলাদের ন্যূনতম লজ্জা আছে। এই যে খবরটা, ফটোকাটটা দেখালেন, এই ফটোকাটের মাধ্যমে প্রমাণিত হয়ে গেল যে এই মুহূর্তে বাংলাদেশ সরকার একটা গোলাম সরকার, আমেরিকার গোলাম সরকার, যা পৃথিবীর ইতিহাস, বাংলাদেশ ইতিহাস আজ পর্যন্ত ঘটে নাই। অথচ সারাদিন গল্প করে আওয়ামী লীগ ভারতের কাছে দেশ বেঁচে দিছে, আওয়ামী লীগ এই দেশ গোলামি চুক্তি করছে। কিন্তু আমরা তো গোলামি চুক্তি এখন দেখতেছি আমেরিকার সাথে এরা করে আসছে। এই জামাতিরা করছে, আমার ভাবির পোলারা করেছে, বিএনপি করেছে, ইন্টারিম সরকার। আমরা আগের চুক্তিগুলোর সুফল পাচ্ছি তো। এই যে ভারত থেকে আমাদের জ্বালানি তেল আসতেছে পাইপলাইনের ভিতর দিয়ে, আমরা সুফল পাচ্ছি না। আদানি থেকে বিদ্যুৎ আসতেছে, এই যে আমাদের খারাপ সময় যাইতেছে, লোডশেডিং এ অতিষ্ঠ শত শত কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, প্রচুর মানুষের চাকরি চলে যাচ্ছে। কারণ কারখানা বন্ধ হয়ে গেলে তো মানুষের চাকরি থাকে না। তো
তাহলে আমরা অনেকগুলো যে চুক্তি যেগুলো আমরা সুফল পেয়েছি। জি ফরিদে আরেকটা প্রসঙ্গে একটু যাই, যেটা গতকাল রাত্রে একটা রুদ্ধশ্বাস ঘটনা ঘটেছে সাভারে। সাভারে একটা গতকাল রাতের ঘটনার পরেও আজকে দিনে আরেক ঘটনা ঘটেছে। সাভারে তো প্রচুর বোমা উদ্ধার হয়েছে গতকালকে, এরপরে আজকেও সেখানে অন্য জায়গায় আবারও প্রেসার কুকার বোমা পাওয়া গেছে, সেটা নিষ্ক্রিয় করেছে, পুরো এলাকা কেঁপে উঠেছে। মানে মানুষের ভিতরে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই সাভারের ঘটনা। বরিশালে আদালতের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এই আজকের ঘটনা বলি। এইভাবে যে পরিস্থিতি দেশের ভিতরে শুরু হয়ে গেছে, এই হঠাৎ করে এই মানে দেশটা কোন দিকে যাচ্ছে, আপনি যদি সংক্ষেপে একটু আলোচনা করেন যে আসলে পরিত্রাণ কিভাবে। কেন এই সরকার না বলে যেগুলো সব নাটক, আগে এটা যদি আওয়ামী লীগের আমল হইতো তাহলে বলতো এটা নাটক করতেছে সরকার। এখন কারা নাটক করে? বাংলাদেশে নাকি জঙ্গি নাই, জঙ্গিবাদ নাই, সন্ত্রাসীরা নাই, এগুলো কি? যে প্রেসার কুকারের মধ্যে বোমা রাখে কারা? আমাদের তো মনে আছে যে বাংলাদেশের 64 জেলার 63টার মধ্যেই পটকা ফুটেছিল, বোমা ফুটেছিল, আমাদের মনে আছে তো। কারা এগুলো করে আমরা চিনি, সেই শ্রেণীটাই, তারাই তো এগুলো ঘটাচ্ছে। আমরা যখন বলি বাংলাদেশে জঙ্গিবাদ আছে, মৌলবাদ আছে, আপনি তো ওইখানে দেখেন মাদ্রাসার ভিতরে বন্ধুকে ট্রেনিং দিতেছে, বন্ধু কিভাবে চালাবে সে ট্রেনিং দিচ্ছে। মাদ্রাসার ভিতরে নারীদের নিয়ে ট্রেনিং দেয়, প্রশিক্ষণ। মসজিদের মধ্যে আপনি দেখেন না, কয়েক কিছুদিন আগে চুয়াডাঙ্গা নাকি কুষ্টিয়ায় বিএনপিরা গিয়ে তাদের ধরল মসজিদের ভিতরে নারীদের অস্ত্র চালনা শেখাচ্ছিল, প্রশিক্ষণ দিচ্ছিল জামাতিরা। তারপরে মাদ্রাসার ভিতরে কয়েকদিন পর পর শুনে না যে মাদ্রাসা উড়ে যাইতেছে। এটা তো আওয়ামী লীগের আমলে ঘটনা, এদের আমলে, ইউনূসের আমলে ঘটেছে, জাতীয় ভাইয়ার সরকারের আমলে ঘটেছে। এই দেশে নাকি সবকিছুই নাটক, আওয়ামী লীগ নাকি এর আগে যত জঙ্গি ধরতে গেলে নাকি সব নাটক। এইটা কি? আমরা বারবার সতর্ক করেছি এই দেশে এটা ঘটাবে তারা। কারণ এই মুহূর্তে যারা জঙ্গিবাদী, মৌলবাদী, এই যে বাংলাদেশে যে পাকিস্তানের যত জঙ্গিবাদী সংগঠনের অস্তিত্ব এই মুহূর্তে রয়েছে, তুরস্কের, মিশরের, আফগানিস্তানের, পাকিস্তানের যারা এখন সক্রিয়, এই মানুষগুলো যদি এই সরকারের পতন ঘটে, তারা এতিম হয়ে যাবে বা তারা চাপে পড়বে। সেই জন্য তারা যে কোনো মূল্যে একটা কিছু দুর্ঘটনা ঘটিয়ে তারা টিকে থাকার চেষ্টা করবে। এগুলো তারই একটা সিমটম। আর বাংলাদেশ এই যে আজকে প্রেসার কুকার বোমা দেখাইতেছে, এটা এরপরে কি আসে সেটা দেখেন। তবে ঘটনা ঘটতেছে এই যে দক্ষিণ এশিয়া, যে এই যে এখন আমেরিকা কেন আমেরিকা এদের পেছন থেকে সরে যাচ্ছে? কারণ জানে যে এদের আস্কারা দেওয়ার কারণে পুরো দক্ষিণ এশিয়া অশান্ত হয়ে যাবে, বাংলাদেশে জঙ্গিবাদ বেড়ে যাবে। এমনিতে বাংলাদেশে জঙ্গিতে গিজ করে, শুধু এরা প্রকাশ হওয়াবাদ আছে। বাংলাদেশের মানুষের মাইন্ড সেট আপ দেখেন, তাদের কথা আলাপ আলোচনা। যে একজন দর্শক লিখেছেন কারেন্ট নাই, গ্যাস নাই, থাকবেও না, কারণ বিএনপি ক্ষমতায় থাকবে, জামাত ক্ষমতায় থাকবে। কেন বললাম জামাত ক্ষমতায়? কারণ এই বিরোধী দল একটা নাটক। পৃথিবীতে সব দেশেই সরকারি দল, বিরোধী দল থাকে। বাংলাদেশে একমাত্র বিচিত্র দেশ যেখানে সরকারি দল এবং সরকারি বিরোধী দল আছে। তো জামাত বিএনপি ক্ষমতায় থাকবে, কারেন্ট সমস্যা হবে না, গ্যাসের সমস্যা হবে না, সারের সমস্যা হবে না, বোমাবাজি হবে না। এটা কি হয়? এইসব জামাত বিএনপির সরকার মানেই তো সার থাকবে না, সার সমস্যা, বিদ্যুৎ সমস্যা, গ্যাস সমস্যা হবে, এমনকি জঙ্গিবাদী সমস্যা হবে। এটাই স্বাভাবিক, সেটা ঘটতেছে। জি, একজন দর্শক, শেখ হাসিনা কি আসবে বাংলাদেশ? শেখ হাসিনা কেন আসবে না? সিমটম বুঝতেছেন না? সিমটম বুঝতেছেন না? একদিকে তিনি ঘোষণা দিয়ে ফেলেছেন, ডিসেম্বরে ঘোষণা দিয়ে ফেলেছেন, পাশাপাশি দেখেন গত 48 ঘন্টায় সুর পাল্টে যাচ্ছে। শুধু অডিও কলেই যদি বাংলাদেশ উথল পাতাল হয়ে যায়, তাহলে ভিডিও কলে আসলে কি হবে? আর তিনি সশরীরে আসলে কি হবে? অবশ্যই তিনি আসবেন, কোনো সন্দেহ নাই। আর না আসে তো কোনো উপায় নাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে আসবেন, এই ক্ষেত্র এই বিএনপি তৈরি করেছে, এই ক্ষেত্রে জামাত তৈরি করেছে, এই ক্ষেত্রে আমার ভাবির পোলারা তৈরি করছে, এই ক্ষেত্রে জুলাই সন্ত্রাসীরা তৈরি করেছে। এই যে অনেক দর্শক এখানে লিখতেছেন যে দেশে তেল নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, আকাশচুম্বী জিনিসপত্রের দাম আকাশচুম্বী, চাকরি নাই, ব্যবসা বন্ধ। সারা পৃথিবীতে কিন্তু যেখানেই যা ঘটুক ধনীরা লাভবান হবে, অন্তত গরিবেরা নিষ্পেষিত হবে। বাংলাদেশ একমাত্র দেশ যেখানে ধনীরাও বিপদে, গরিবেরাও একই সাথে বিপদে। মানে অর্থনীতির সংজ্ঞা এখানে খাটে না, শোষণের সংজ্ঞা এখানে কাজ করে না। অর্থাৎ দেশটা কলাপস হয়ে যাচ্ছে। তো একটা কলাপস হওয়া দেশ, স্থবির হয়ে যাওয়া দেশ, এই দেশকে রক্ষা করতে চাইলে আপনার সরকারের পরিবর্তন তো জরুরি। তো মানুষজন অপেক্ষা করতেছে শেখ হাসিনা আসবে, এটা আওয়ামী লীগের কর্মীর চাইতে, নেতার চাইতে, বা আমরা যারা কথা বলি মুক্তিযুদ্ধের পক্ষে তাদের চাইতে সাধারণ জনগণ কামনা করতেছে যে বাংলাদেশের তেল, গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, চাকরি বাকরি সমস্যা, বিনিয়োগ সমস্যা, এগুলো দূর করতে গেলে শেখ হাসিনার বিকল্প নাই। আওয়ামী লীগ সরকারের বহুবিধ সমালোচনা থাকতেই পারে, একটা রাষ্ট্রের সরকার
পরিচালনা করলে তার অনেক সমালোচনা থাকে, কিন্তু দেশ পরিচালনা আওয়ামী লীগ ছাড়া যে আর হবে না, এই 4 মাসেই বিএনপিরা এটা বুঝাই দিয়েছে, জামাত বুঝাই দিয়েছে যে আওয়ামী লীগ একমাত্র দল যে এই দেশকে দেশের অর্থনীতি ঠিক রাখতে পারবে, সচল রাখতে পারবে, স্বচ্ছ রাখতে পারবে। জি। নমস্কার, আমি তরুণ ঘোষ। প্রথমেই আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আমার একটা প্রশ্ন ছিল যে আমার মিশনটা মোটামুটি কমপ্লিট হয়ে আসছে, আমি বন্ধ করব না চালিয়ে যাব, আপনারা পরামর্শ দিন। 90% মানুষ আমাকে সমর্থন করেছেন যে আপনি চালিয়ে যান, তাই আমি এটাকে আপাতত চালিয়ে যাওয়ার মতো সিদ্ধান্ত নিয়েছি। কালকেও একজন আমার বলেছে আপনি গল্প লিখুন, গল্প লিখলে আপনি নাম করতে পারবেন। আর তাকে আমি লিখেছি যে যদি এই ধমকটা যদি যদি না দিতেন, তাহলে পরে কি আপনাদের ওই জাহিদুর রহমান তিনি একেবারে বেদবাক্যগুলো উচ্চারণ করতেন? এমন একটা ভাব করে তিনি কথাগুলো বললেন যেন মনে হচ্ছে তিনি একেবারে বরাবরই এই কথা বলে আসছেন, অথচ কিছুদিন আগেও বলেছেন ফাঁসির দড়ি তাকে পড়তেই হবে, কয়েকদিন আগেই বলেছেন। এখন তিনি এমন একটা ভাব করছেন যেন এটাই একটা প্রথা ছিল প্রথম থেকে, শেখ হাসিনা আসবেন, এলে পরে তার বিচারিক প্রক্রিয়া তার সম্পন্ন হবে এবং তাকে পূর্ণ একেবারে দেওয়া হবে, সুরক্ষা দেওয়া হবে। চাপে পড়লে না সব বেড়াল ইঁদুর সব গাছে উঠে যায়। গতকালকে একটা মানে দ্বিপাক্ষিক একটা সমঝোতা পত্র হয়েছে, স্বাক্ষরিত হয়েছে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে। যুক্তরাষ্ট্র ভারতের মধ্যে যে সমঝোতা পত্রটা হয়েছে সেটা অপ্রকাশিত, সেটা হচ্ছে ক্লাসিফাইড, এটা প্রকাশ করা হবে না। আমি তার কয়েকটা লাইন পেয়েছি, তার মধ্যে যেগুলো বিতর্কিত সেগুলো আবার কেটে লাল দাগ দিয়ে কেটে দিয়েছি। আমি দেখেই যাচ্ছি যুক্তরাষ্ট্র ভারত কূটনৈতিকভাবে এমন একটি সমঝোতায় পৌঁছেছে যার মাধ্যমে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপদে দেশে ফেরার সুযোগ তৈরি করা হতে পারে। একই সঙ্গে তার মৃত্যুদণ্ড এবং অন্যান্য সাজা অন্তত 1 বছরের জন্য স্থগিত রাখার বিষয়ে সমঝোতা হয়েছে বলে সূত্রের দাবি। গত 2 সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ভারতের কর্মকর্তারা বাংলাদেশ সরকারের জ্যেষ্ঠ সদস্যদের, যার মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানও রয়েছে, বিষয়টি জানিয়েছেন এবং ঢাকার সহযোগিতা চেয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। ভারত শেখ হাসিনার দেশে ফেরা ও তার নিরাপত্তার বিষয়টিকে নিজেদের জাতীয় নিরাপত্তার স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হিসেবে বিবেচনা করছে বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে নয়াদিল্লি, রাশিয়া, ইউরোপের কয়েকটি দেশের সঙ্গেও এ বিষয়ে ঘনিষ্ঠভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে। আমি বলেছিলাম না যে আপনার বিভিন্ন ইউরোপিয়ান দেশগুলোতে প্রধানমন্ত্রী ঘুরে বেড়াচ্ছেন এবং 20-22টা দেশ এই আন্তর্জাতিক আদালত নিয়ে, বিতর্কিত আদালত নিয়ে একটি চিঠি দেবেন, এর দ্বারা কূটনৈতিক সমস্ত সম্পর্ক ছিন্ন করবেন, এটাও বলেছিলাম। কদিন বাদে এটা হবে, মিলিয়ে নেবেন। যেমন পতাকাবাজি যদি বেশি টাইলেবেরি করে তাহলে পতাকাবাজি ফোটানো কিন্তু শুরু হয়ে যাবে, সেটাও মিলিয়ে নেবেন। তখন ওই ভদ্রলোক যে লিখেছিলেন না, তার পেছনে আমি বলবো একটা কালী পটকা ফাটিয়ে দিত। শেখ হাসিনা প্রত্যাবর্তনের নিরাপত্তার বিষয়ে ভারতের একটি উদ্যোগকে চীন সমর্থন করেছে, তবে এই চীনের এই সমর্থনের মাত্রা ও ধরন সম্পর্কে কোনো প্রকাশ্য প্রমাণ সরকারিভাবে নিশ্চিতকরণ হয়নি। সার্বিকভাবে কথিত এই কূটনৈতিক উদ্যোগের সঙ্গে কয়েকটি বিষয় পরস্পর সম্পর্কিত: শেখ হাসিনার আইনি অবস্থান, তার সাজা স্থগিতের সম্ভাবনা, ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চয়তা, দেশে ফেরার শর্ত এবং আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান। ভারতের জন্য বিষয়টি রাজনৈতিক ও নিরাপত্তা দুই দিক দিয়ে গুরুত্বপূর্ণ। নয়াদিল্লিকে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে পাশাপাশি শেখ হাসিনা আওয়ামী লীগকে ঘিরে
দীর্ঘদিনের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের মধ্যেও ভারসাম্য রক্ষা করতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছে বিষয়টি ক্রমেই আঞ্চলিক স্থিতিশীলতা এবং ভারতের সঙ্গে কৌশলগত সহযোগিতা বৃহত্তর প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মানে ব্যাপারটা কি জানেন, আমেরিকার এটা কি প্রথম তাই বলে এসেছিলেন যে আমেরিকা থেকে পা না আমেরিকা বা বাংলাদেশ থেকে পা না তুললে ভারত কোন রকম সাহায্য করবে না, মনে করে দেখুন আমি শুরু থেকে বলে আসছি। আলটিমেটলি আমেরিকা বুঝেছে। আমেরিকা বোঝার পর আমেরিকার এখন বর্তমান অবস্থা হচ্ছে আমেরিকা ফেসে গেছে। আমি আর একটা কপি করেছিলাম, ইরানে হাত দিয়ে হাত পোড়ালেন ট্রাম্প, ইরানে আঘাত করে হাত পোড়ালেন ট্রাম্প, আমি এরকম করেছিলাম একটা। তো এখন ট্রাম্প ওখান থেকে বেরোতে চাইছেন। ট্রাম্প বেরোতে গেলে কি করতে হবে? ট্রাম্প বেরোতে গেলে এখন ভারতের সাহায্য দরকার, কারণ ইরানকে সহযোগিতা করছে কারা? চীন এবং রাশিয়া। ভারত বললে চীন মানবে তার কোনো মানে নেই, কারণ চীনে আলাদা স্বার্থ রয়েছে। রাশিয়া হচ্ছে পরম বন্ধু। রাশিয়াকে যদি পুতিনকে যদি অনুরোধ করা হয়, আমাদের প্রধানমন্ত্রী অনুরোধ করেন, তাহলে পুতিন হয়তো কথা শুনতে পারে। সেক্ষেত্রে আবার ভারত বলে দিয়েছে যে আপনারা যেটা করতে হবে, আপনারা ইউক্রেনকে আপনারা থামান, অস্ত্র সহযোগিতা বন্ধ করে দিলে ইউক্রেন থেমে যাবে। মানে আপনি টাকা পয়সা কিছুই দেবেন না, অস্ত্র কিছুই দেবেন না, কি দিয়ে লড়বে ইউক্রেন? ইউক্রেনের রাষ্ট্রপতিকে যেমন দেশ ছাড়া হতে হবে, আমাদের মহান তারেক রহমানকেও দেশ ছাড়া হতে হবে। এটা আমি আগাম বলে দিলাম। এটা আগেও বলেছিলাম, তাকে লন্ডনবাসী হতে হবে। আবার তিনি হয়তো লন্ডনবাসী হবেন। আচ্ছা, এবার দেশে ফিরলে, শেখ হাসিনা দেশে ফিরলে, আমি কতদিন আগে বলেছি সেপ্টেম্বর মাস, ডিসেম্বর নয়, সেপ্টেম্বর মাস। এখন সবাই সেপ্টেম্বর বলে চেঁচাচ্ছে, মানে আমার কথাগুলো এখন সব ভাসি হয়ে গেছে। তো এখন সেপ্টেম্বর মাসে তিনি যদি দেশে ফেরেন, তাহলে 2027 নির্বাচন হবে। আর 2027 নির্বাচন হলে বুঝতেই পারছেন কি হবে। তার আগে তারেক রহমান তাকে একটা সসম্মানে নিষ্কৃতি দেওয়া হবে, মানে সেফ এক্সিট, সসম্মান নিষ্কৃতি দেওয়া হবে, তিনি বেরিয়ে যান। এবার নির্বাচনে সবাই অংশগ্রহণ করলো। তারেক রহমান যদি যেতেন, আবার দেশে ফিরে আসবেন, দেশে ফিরে এসে তিনি আবার শাসন ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু বর্তমানে দেশের যে অবস্থা এই বিদ্যুৎ নিয়ে, আর তার যে নাম হয়েছে কি খাম্বা না কি একটা দাম্বা, কি একটা নাম হয়েছে, তো সেই নাম তিনি এখন পরিচিত হয়ে গেছেন। পরে ওনাকে আর নির্বাচনে জিতিয়ে আনার আমার মনে হয় না আমাদের দেশের যে বাংলাদেশের যে মানুষের তারা তো উৎসাহ থাকবে। ফলে শেখ হাসিনা হচ্ছেন একমাত্র বিকল্প এবং একমাত্র বিকল্প। সেক্ষেত্রে নির্বাচন হলে পরে তিনি একদম অধিকাংশ সিটগুলোতে তিনি চলে আসবেন। আর বাকি রইল আপনার জামায়াত, এনসিপি আর বিএনপির উপরে খুব একটা অত্যাচার খুব একটা হবে না। অত্যাচার যেটা হবে সেটা হচ্ছে ওই এনসিপি গুলোর উপরে আর জামাতের উপর। জামাত তো পালিয়ে যাবে, জামাত কেউ একটা থাকবে না। জাতীয় পার্টি যোগ দেবে, নির্বাচনে যোগ দেবে, যেমন সহযোগী দল ছিল সেই সহযোগী দল হিসেবে দল যোগ দেবে। বিএনপির খুব একটা সমস্যা নেই। মরবে হচ্ছে গিয়ে এই জামাত এবং এনসিপি। জামাত তো অর্ধেক পালিয়ে যাবে, সমুদ্রে ঝাঁপ দেবে, দুটোর একটা। এই যে আমি কথাগুলো বলছি না, আজকে হয়তো আপনাদের কাছে আবার অবিশ্বাস্য লাগতে পারে, কিন্তু ভবিষ্যতে আবার 1 মাস বাদে দেখবেন যে এগুলো আবার নতুন করে আমার কথাগুলো ফলছে। আমি আগে বলে দিই, এটাই হচ্ছে আমার দোষ, চেপে রাখতে পারি না, বলে দিই, মুখ ফসকে যায়, বলে দিই। তো যাই হোক, তারেক রহমান আসছেন কি আসছেন না তাও এখনো বোঝা যাচ্ছে না। এলে তিনি অন্তত 10টা রাষ্ট্রনেতার সঙ্গে আলাপ করতে পারতেন। তিনি নিজের দলের একই খবর, অবস্থা খারাপ, দেশের মানুষ খেপে আছে বিদ্যুৎ নিয়ে, তারপর আরো খেপাবেন কিনা ভারতে এসে, সেই ব্যাপারটা তাকে নিয়ে চিন্তায় ফেলেছে। ফলে তিনি
আর ওই পথে হাঁটবেন বলে আমার মনে হয় না। তিনি হয়তো ভারতবর্ষে আসবেন না, হয়তো একাকী দেখা করার জন্য হয়তো প্রধানমন্ত্রীর সঙ্গে আগস্টে দেখা করার কথা শোনা যাচ্ছে, কিন্তু আমি বিশ্বাস করি না। তারেক রহমান প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করতে আসবেন আমি বিশ্বাস করি না। যখন যদি হয় তাহলে আমি বলবো যে আমি ভুল বলেছি, আমি বিশ্বাস করি না। তো এই হচ্ছে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের যে যৌথ একটা চুক্তিপত্র, যেটা হচ্ছে আপনার ক্লাসিফাইড, প্রকাশ করা যাবে না, তার ওই 3টি পাতা আমার কাছে এসেছিল জাস্ট মার্ক দিয়ে, তার মধ্যেও কেটে দিয়েছে, অনেক কিছু কেটে দিয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।